হাই এভরিওয়ান, আমি দিলীপ। আমাদের হিস্ট্রির আজকে সেকেন্ড চ্যাপ্টার শুরু হবে, দা ভেদিক এজ। আমরা শুরু করেছি পুনম দালাল দাহিয়া থেকে। আমি অ্যানসিয়েন্ট ইন মিডিয়াভেলটা আমি কভার করব, আর মডার্ন স্পেকট্রাম থেকে আমি কভার করব। আজকে শুরু করছি দা ভেদিক এজ। ভেদিক এজ বা বৈদিক সভ্যতা যদি আমরা বলি, বৈদিক সভ্যতা হরপ্পা সভ্যতার পরে আমাদের বৈদিক সভ্যতা শুরু হয়েছে। হরপ্পা সভ্যতা থেকে সম্পূর্ণ আলাদা একটা সভ্যতা হলো বৈদিক সভ্যতা। তার বৈশিষ্ট্য, আচার আচরণ সমস্ত কিছু হরপ্পা সভ্যতা থেকে আলাদা। হরপ্পা সভ্যতা মোটামুটি শেষ হয়েছে 1700 বিসি থেকে 1500 বিসির মধ্যে। আর আমাদের বৈদিক সভ্যতা শুরু হয়েছে, ভেদিক এজটা আমাদের শুরু হয়েছে 1500 থেকে 500 বিসি খ্রিস্টপূর্বাব্দ। বৈদিক এজটাকে আমরা, বৈদিক সভ্যতাকে আমরা দুভাগে ভাগ করি। আর্লি ভেদিক এজ, তোমাদেরকে বলছি, যারা ভিডিওটা দেখছো, একটা খাতা আর কলম নিয়ে বসবে। আর্লি ভেদিক এজ, লেটার ভেদিক এজ, LATER, লেটার ভেদিক এজ। আর্লি ভেদিক এজের সময়কালটা হচ্ছে 1500 থেকে 1000 বিসি, আর লেটারটা পরে হচ্ছে 1000 থেকে 500 আমরা সব থেকে আগে যদি আমরা দেখি যে এই এই বৈদিক সভ্যতা যাদের নিয়ে মেনলি রচিত, আর্যরা। আর্যদের কিভাবে ভারতে বাইরে থেকে এসে, আর্যরা মূলত ভারতের বাইরে থেকে এসেছে। তো আর্যদের আচার আচরণ, কালচার, কিভাবে ভারতে তারা বসবাস করেছে, কিভাবে বসতি স্থাপন করেছে, সেটা নিয়ে বৈদিকের যে সমস্ত কিছু বর্ণনা করা হয়েছে। এবারে মূলত আর্যরা, তার আগে আরেকটা যে সভ্যতা ছিল হরপ্পা সভ্যতা। হরপ্পা সভ্যতা যেমন ছিল শহর কেন্দ্রিক, একদম পুরোপুরি শহর কেন্দ্রিক। কিন্তু তারপরে যদিও আর্য সভ্যতা এসছে, আর্য সভ্যতা সম্পূর্ণ আলাদা। সেটা সম্পূর্ণ 100% পিওরলি রুরাল সিভিলাইজেশন, গ্রাম্য সভ্যতা। তাহলে ভেদিক এজটা মূলত পিওরলি রুরাল সিভিলাইজেশন, সিভিলাইজেশন। আর আর্যরা প্রথমে মানে অনেক ধরনের থিওরি তথ্য আছে, তার মধ্যেও সর্বজন গৃহীত যে তথ্যটা হলো যে তারা অ্যাকচুয়ালি সেন্ট্রাল এশিয়া থেকে, সেন্ট্রাল এশিয়া থেকে সেন্ট্রাল এশিয়া থেকে ভারতে আসেন। সেন্ট্রাল এশিয়ার মধ্যে যদি পার্টিকুলারলি বলি, হ্যাঁ, কিরগিজস্তান, কিরগিজস্তান, কিরগিজ কিরগিজস্তানের কিরগিজস্তানের তৃণভূমি থেকে অ্যাকচুয়ালি এরা আসে। আর্যরা, ভারতের ম্যাপটা যদি আমরা দেখি, জাস্ট একটা রাফ আইডিয়া তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আর্যরা মূলত এই দিক থেকে আসে, এই দিক থেকে এসে এই জায়গাতে মূলত প্রথমে বসবাস শুরু করে। তারপর ধীরে ধীরে ভারতের সমস্ত অংশে ছড়িয়ে পড়ে অনেকটাতে। তো তারা সপ্ত সিন্ধু, সপ্ত সিন্ধু, সপ্ত সিন্ধুতে সর্বপ্রথম বসবাস শুরু করে। সপ্ত সিন্ধু মানে সেই সময়তে 7টা নদী বলা হতো সপ্ত সিন্ধুকে। নদীগুলো তারা উচ্চারণ এরকম ভাবে করতো, সেই সময় তারা বলতো ইন্দাস, ইন্দাস যেটা
সিন্ধু যেটা এখন আমরা বলি। ঝেলাম আমরা এখন বলি ঝেলাম। ঝেলামকে সেই সময় বলা হতো বিতস্তা। বিতস্তা এইগুলো যে কোনো কম্পিটিটিভ এক্সামে আসে এগুলো। বিতস্তা। চেনাব, চেনাবকে বলা হতো অস্কিনি। ঝিলাম চেনাব রাভি। রাভি, রাভিকে বলা হতো সেই সময় পুরুষ নেই। ব্যাস, VYAS, ব্যাসকে সেই সময় বলা হতো বিপাশা। ঝিলাম চেনাব রাভি ব্যাস সতলজ। সতলজকে সেই সময় তো বলা হতো শতদ্রু। এটা সবাই নোট করে নেবে এগুলো। শতদ্রু। আরেকটা নদী এই সময় ছিল সপ্ত সিন্ধুর মধ্যে, সরস্বতী, যদিও এই সরস্বতী নদীটা বর্তমানে নেই। সরস্বতী, সরস্বতীকে সেই সময় বলা হতো আলাদা নামে। আমরা বর্তমানে সরস্বতী সরস্বতী হিসাবে জানি, সেই সময় বলা হতো ঘাঘর হরকা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঘাঘর, GHAR, ঘাঘর হরকা, HARK। ঘাঘর হরকা সেই সময় বলা হতো। আশা করি সবাই নোট করে নিয়েছো। তারপরে ঋগ বৈদিক যুগে আমাদের বর্তমানে যে বিশিষ্ট দুটা নদী, গঙ্গা যমুনা, গঙ্গা যমুনা। ঋগ বৈদিক যুগে গঙ্গার নামটা একবারে বর্ণিত আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর যমুনা নদীর নামটা দুবার বর্ণিত আছে। গঙ্গার নামটা একবার, আর যমুনার নামটা দুবার বর্ণিত আছে। এইবারে আর্যদের সমস্ত কিছু বিবরণ আমরা বেদ থেকে মূলত পাই। এবার আসছে ভেদাস বা বেদ। বেদকে আমরা সবাই জানি চারটা ভাগে ভাগ আছে বেদ। চারটা বেদ: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ। সকলেই জানো এটা, এইগুলো যজুর্বেদ আর অথর্ববেদ। অথর্ববেদ। আমরা একটা একটা বেদ ধীরে ধীরে ডিসকাস করছি। যেগুলো কোশ্চেন আছে সেগুলো ডিসকাস করবো, এক্সট্রা ডিপলি আমি যাচ্ছি না। সব থেকে আগে ঋগ্বেদ। ঋগ্বেদ থেকে মূলত আমরা আর্লি ভেদিক এজের যে বিবরণ আমরা ঋগ্বেদ থেকে পাই। সাম, যজু, অথর্ববেদ যেটা আছে সেটা পরবর্তী যে বৈদিক আছে, বৈদিক যুগ আছে, সেটা সম্বন্ধে আমরা জানতে পারি। ঋগ্বেদ মূলত এর মধ্যে 1028, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো পরীক্ষাতে আছে কম্পিটিটিভ, 1028টা হিমস আছে। হিমস বা স্তোত্র বাংলায় বলে, HYMNS। এটা বাংলায় বলে স্তোত্র। স্তোত্র মানে কি বলবো, পংক্তি আকারে এ বর্ণিত আছে। বেদ মিনস অ্যাকচুয়ালি, এটা আমরা ছোট থেকে পড়ে পড়ে এসেছি। বেদ মিনস অ্যাকচুয়ালি নলেজ। বেদ মিনস অ্যাকচুয়ালি নলেজ। আর পরবর্তীকালে ঋগ্বেদকে আমরা ইউনেস্কো দ্বারা ইউনেস্কো দ্বারা ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড হিউম্যান হেরিটেজ হিসাবে আখ্যা দেওয়া হয়। ওয়ার্ল্ড হিউম্যান হেরিটেজ হিসাবে গণ্য করা হয়, ইউনেস্কো দ্বারা এটা দেওয়া হয়।
আহ ঋগ্বেদ মোটামুটি ঋগ্বেদ সম্বন্ধে তাহলে ঋগ্বেদ থেকে মূলত আমরা আর্লি ভেদিক এজ যেটা আছে আমরা সেইটা সম্বন্ধে মূলত জানতে পারি। আর্লি ভেদিক এজ, ভেদিক এজ সম্বন্ধে ধারণা পাওয়া যায়। তারপরে ঋগ্বেদের মধ্যে আরেকটা জিনিস যেটা আমাদের বলা দরকার আছে যে ঋগ্বেদের মন্ডল আছে, মন্ডল। ঋগ্বেদের মন্ডল হচ্ছে 10টা, 10টা মন্ডল। ইটালিয়ান আকারে লেখা হয়। 10টা মন্ডলের মধ্যে আমরা সেকেন্ড মন্ডল, দ্বিতীয় মন্ডল থেকে সেকেন্ড টু সপ্তম মন্ডল, যেটা দ্বিতীয় থেকে সপ্তম মন্ডলটা, সপ্তম মন্ডলটাকে বলা হয় ফ্যামিলি বুক, ফ্যামিলি বুক, ও সরি, ফ্যামিলি বুক। অষ্টম মন্ডলে কি আছে? অষ্টম মন্ডল আছে কান্ন বংশের হিস্ট্রি, কানভ বংশ বলে একটা আছে, KANV, কানভ বংশের হিস্ট্রি আছে, কানো ফ্যামিলির, কান্ন ফ্যামিলির ইতিহাস বর্ণিত আছে। আর নবম যেটা আছে, নবম বেদের মধ্যে কম্পাইলেশন অফ সোমা হিমস, সোমা স্তোত্রর কম্পাইলেশনটা এটার মধ্যে আছে, কম্পাইলেশন অফ, নোট করবে সবাই, আমি যেগুলো বলছি এক্সট্রা একটাও কিছু বলছি না, যেগুলো আমি বলছি সেগুলোই কোশ্চেনে আসে। কম্পাইলেশন অফ সোমা হিমস। সব থেকে মজাদার যে বিষয়টা হলো, এক প্রথম মন্ডল এবং দশম মন্ডলটা অ্যাকচুয়ালি মানে সেকেন্ড থেকে নবম যে আছে, সেকেন্ড থেকে নবম মন্ডল যেটা আছে, দ্বিতীয় থেকে নবম মন্ডল, সেটা সব থেকে আগে রচিত হয়ে গেছিল অলরেডি। প্রথম এবং দশমটা সব থেকে শেষে, পরবর্তী সংযোজন এইটা হয়েছে, প্রথম আর দশমটা। এই ঋগ্বেদের দশম মন্ডলটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঋগ্বেদের দশম মন্ডলের মধ্যে পুরুষ সূক্ত আছে, পুরুষ সূক্ত বলে আছে, পুরুষ সূক্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পুরুষ সূক্ত। দশম মন্ডলের মধ্যে পুরুষ সূক্ত বর্ণিত আছে। এই পুরুষ সূক্তের মধ্যেই 4টি বর্ণের কথা বলা হয়েছে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এমনি আছে যে আমাদের আর্য সমাজে 4টি বর্ণের কথা কোন মন্ডলে বর্ণিত আছে, দশম মন্ডলের কোথায় বর্ণিত আছে, এটাও কোশ্চেন হতে পারে। পুরুষ সূক্তের দশম মন্ডলে বর্ণিত আছে বর্ণের কথা, 4টি বর্ণ যে আছে, 4টি বর্ণ কি কি? যে ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণ, বাহু থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য, আর পা থেকে পদযুগল থেকে শূদ্র। তাহলে ব্রহ্মার মুখ থেকে যদি আমরা বলি, ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণ, বাহু থেকে ক্ষত্রিয়, উরু, উরু থেকে বৈশ্য, আর পদযুগল থেকে শূদ্র, পদযুগল থেকে শূদ্র। এই যে 4টা বর্ণ, এই 4টা বর্ণের কথা আমরা ঋগ্বেদের দশম মন্ডলে পুরুষ সূক্তে থেকে পাই। মোটামুটি ঋগ্বেদ সম্বন্ধে মোটামুটি একটা ধারণা হয়েছে। তারপরে সামবেদ, সামবেদ, সামবেদের বেশিরভাগ অংশটাই ঋগ্বেদ থেকে নেওয়া হয়েছে। আর সামবেদটা মূলত কবিতার আকৃতি,
কবিতার মতো করে গাওয়া হতো। সামবেদকে ওই জন্য মানে ভারতীয় সংস্কৃতির একটা গানের স্রষ্টা বলতে পারো। তোমার বেশিরভাগটাই ঋগ্বেদ থেকে নেওয়া হয়েছে, ঋগ্বেদ থেকে নেওয়া। ঋগ্বেদে যে স্তোত্রগুলি, এইটির মধ্যে গান আকারে গাওয়া হতো, মানে গান মানে পদ্যের আকারে, পদ্যে মানে ভার্স, ভার্স আকারে গাওয়া হতো, ঠিক আছে, পদ্যের আকারে গাওয়া হতো। আর সামবেদ থেকে অ্যাকচুয়ালি আমাদের যে রাগ আছে, বহু ধরনের রাগ আছে গানের, যেগুলো রাগ আছে, রাগের মধ্যে একটা মূল রাগ হলো ধ্রুপদ রাগ। ধ্রুপদ, ডি আর ইউ সি এ ডি। ধ্রুপদ রাগটা সামবেদ থেকেই সৃষ্টি। পরবর্তীকালে তানসেন এই ধ্রুপদ রাগ মানে সর্বোচ্চ স্তরে নিয়ে যায়, তানসেন। আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, প্রত্যেকটা বেদের একটা করে উপবেদ আছে। ঋগ্বেদ, এটা লিখে নাও, ঋগ্বেদ, ঋগ্বেদের উপবেদ হলো, বলতে ভুলে গেছি এটা, ঋগ্বেদের উপভেদ হলো আয়ুর্বেদ, আয়ুর্বেদা। সামবেদের উপভেদ হলো ধনুর্বেদা, ধনুর্বেদ। সামবেদের উপভেদ হলো ধনুর্বেদ। আর সামবেদ হয়ে গেল, ঋগ্বেদ সামবেদ হয়ে গেল। তারপরে যজুর্বেদ, যজুর্বেদ, ঋক সাম যজু। যজুর্বেদ, যজুর্বেদের মধ্যে কি আছে? যাগ যজ্ঞের মন্ত্রাদি, যাগ যজ্ঞের মন্ত্রাদি, যাগ যজ্ঞের মন্ত্রাদি গুলো এখানে আছে। ইংলিশে লিখলে প্রসিডিউর ফর দ্য পারফরমেন্স অফ স্যাক্রিফাইস। আর যজুর্বেদকে মূলত দুভাগে, যজুর্বেদকে মূলত দুভাগে ভাগ করা হয়েছে, কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ আমরা যেটা বলি, শুক্লপক্ষ, শুক্ল যজুর্বেদ, আর কৃষ্ণা যজুর্বেদ। কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ মানে আমরা জানি অমাবস্যার পূর্ণিমা যেটা, শুক্ল মানে পূর্ণিমা যেটা, আর কৃষ্ণপক্ষ মানে অমাবস্যা, অমাবস্যার যে ধারণাটা। যজুর্বেদের যে উপভেদ হচ্ছে, উপভেদ, একটা ভুল বলে দিলাম মনে হয়, যজুর্বেদেরটা হচ্ছে ধনুর্বেদা, ধনুর্বেদ। আর সামবেদের, সামবেদের যেটা বললাম ওটা আমি ভুল বলেছি, ওটা কারেকশন করে নেবে। সামবেদের, সামবেদের উপবেদটা হচ্ছে, ওটা বলেছিলাম আমি ধনুর্বেদা, সামবেদটা, সামবেদটা ধনুর্বেদা নয়, গান্ধর্ব বেদা, গান্ধর্ব বেদা। এটা একটু কারেকশন করে নিও, আমি ভুল বলেছিলাম একটু।
তারপরে অথর্ববেদ, লাস্ট বেদ যেটা অথর্ববেদ, অথর্ববেদ ঋক্সাম যজু অথর্ব। অথর্ববেদের মধ্যে কি আছে? তন্ত্র মন্ত্র, জাদুটোনা, জাদুটোনা, বশীকরণ, বশীকরণ ইত্যাদি। তন্ত্রমন্ত্র মানে ইংলিশে লিখলে কালেকশন অফ ম্যাজিক অ্যান্ড স্পেলস আর and charms, magic spells and charms, evil spirit, evil spirit ইত্যাদি, evil spirit। এটা ডাব্লিউবিসি কোশ্চেন এসেছিল যে গোপথা ব্রাহ্মণ, গোপথা ব্রাহ্মণ কোন বেদের মধ্যে আছে? গোপথা ব্রাহ্মণ কোন বেদের মধ্যে আছে? এটার উত্তর হবে অথর্ববেদ। অথর্ববেদের মধ্যে গোপথা ব্রাহ্মণ আছে, অথর্ববেদের মধ্যে এটা আছে গোপথা ব্রাহ্মণ। এর উপবেদ হচ্ছে উপবেদ, শিল্পবেদ, এর উপবেদ হচ্ছে শিল্পবেদ। এইবারে মূল যে চারটা বেদ সেই সম্বন্ধে আমরা ডিসকাস করে নিয়েছি। এইবারে প্রত্যেকটা বেদের মধ্যে চারটা চারটা ভাগ আছে, প্রত্যেকটা বেদের মধ্যে, প্রত্যেকটা বেদকে আবার চার ভাগে ভাগ করা, প্রতিটা বেদ, ইচ বেদ। সংহিতা, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। প্রত্যেকটা বেদের চারটে চারটা ভাগ আছে, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। সংহিতার মধ্যে কি আছে? সংহিতার মধ্যে মূলত মন্ত্র যেগুলো আছে, সংহিতার মধ্যে মূলত মন্ত্রাদি মন্ত্র যেগুলো আছে সেগুলো নিয়ে সংহিতা রচিত আছে। আর ব্রাহ্মণ যেটা আছে, ব্রাহ্মণের মধ্যে বিধি বিধানের বর্ণনা আছে, রীতি নীতি যেগুলো আছে, মানে ব্রাহ্মণ যেটা আছে, ব্রাহ্মণের মধ্যে রীতি নীতি আচার আচরণের বর্ণনা আছে, এর বর্ণন আছে, রীতি নীতি আচার আচরণের বর্ণন আছে। আর আরণ্যক মানে আমরা বুঝতে পারছি জঙ্গল, জঙ্গলের, জঙ্গলের মধ্যে যারা সাধু সন্ত যারা আছে তাদের আচার আচরণ এটার মধ্যে বর্ণনা আছে, মানে জঙ্গলে সাধু সন্তের আচার আচরণ বর্ণনা আছে জঙ্গলের মধ্যে। উপনিষদের মধ্যে কি আছে? উপনিষদের মধ্যে দার্শনিক চিন্তাধারা, দার্শনিক চিন্তাধারা, চিন্তাধারা, ফিলোজফিক্যাল থট, ইংরেজিতে আমরা যদি বলি ফিলোজফিক্যাল, ফিলোজফিক্যাল থট, দার্শনিক চিন্তাধারা এর মধ্যে আছে। অনেককে উপনিষদকে শেষ বেদ বলা হয়, বলে থাকে,
আর মোট উপনিষদের সংখ্যা 108টা, 108টি উপনিষদ আছে। আর তার মধ্যে সব থেকে বড় যেটা উপনিষদ যেটা আছে, সব থেকে যেটা লম্বা উপনিষদ আছে, 108টা উপনিষদ আছে, সব থেকে লম্বা যেটা আছে মুন্ডক উপনিষদ। মুন্ডক উপনিষদ, মুন্ডক মুন্ডক উপনিষদ। আমরা সকলে জানি মুন্ডক উপনিষদের মধ্যেই আমাদের অশোক স্তম্ভের যে সত্যমেব জয়তে যেটা আছে, সেইটা মুন্ডক উপনিষদ থেকে নেওয়া। সত্যমেব জয়তে যেটা, সত্যমেব জয়তে, মুন্ডক উপনিষদ সব থেকে লম্বা এটা, সত্যমেব জয়তে এখান থেকে নেওয়া হয়েছে। আর ছান্ডোগ্য উপনিষদ বলে একটা আছে, ছান্ডোগ্য উপনিষদ। যেগুলো যেগুলো আছে সেগুলো আমি বলছি। ছান্ডোগ্য উপনিষদ, ছান্ডোগ্য উপনিষদ। আমাদের যে আশ্রম আছে, মোট 4টি আশ্রম আছে, 4টির মধ্যে প্রথম 3টি আশ্রম ছান্ডোগ্য উপনিষদে বর্ণিত আছে। 4টা কি কি আছে? ব্রহ্মচর্য আশ্রম, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ আর সন্ন্যাস। ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ আর সন্ন্যাস। ছান্ডোগ্য উপনিষদে প্রথম 3টে যে আছে, প্রথম 3টে ছান্ডোগ্য উপনিষদে বর্ণিত আছে। এটা একটা কোশ্চেন হতে পারে। আর 4টি আশ্রমই কোন উপনিষদে যদি বলে বর্ণনা করা আছে, তাহলে এই প্রথম 3টে ছান্ডোগ্য উপনিষদ। আর 4টি আশ্রমেই বর্ণিত কোথায় আছে? 4টি আশ্রমই বর্ণিত কোথায় আছে? বর্ণিত আছে যে উপনিষদে, তার নাম জবলা উপনিষদ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জবলা উপনিষদ। উপনিষদ আর উপনিষদে 2 ধরনের বিবাহের কথা বলা হয়েছে। 2 ধরনের বিবাহ কথা বলা হয়েছে। টু টাইপস অফ ম্যারেজ। একটা অনুলোম, একটা প্রতিলোম। অনুলোম আর একটা প্রতিলোম। অনুলোম বিবাহ মানে কি? পাত্র পাত্র বা ছেলে বা পুরুষ, পাত্রটা উচ্চ বর্ণের, পাত্রী হয় সম অথবা নিম্ন বর্ণের। অনুলোম বিবাহটা অ্যাকসেপ্টেবল ছিল, তাদের কাছে অ্যাকসেপ্টেড। প্রতিলোম বিবাহের ক্ষেত্রে কি আছে? পাত্রীটা উচ্চ বর্ণের, পাত্রী উচ্চ বর্ণের, আর পাত্র নিম্ন বর্ণের, নিম্ন বর্ণের। এই ধরনের এই প্রতিলোম বিবাহ এই সমাজে নট অ্যাকসেপ্টেড ছিল, অ্যাকসেপ্টেড ছিল না, নট অ্যাকসেপ্টেড।
তারপর আসছে, এগুলো হয়ে গেল বেদ। বেদের শেষ ভাগটাকে বলা হয় বেদান্ত, আমরা জানি বেদান্ত। বেদান্ত নিয়ে সব থেকে ভালো স্টাডি করেছিলেন আমাদের রাজা রামমোহন রায় পরবর্তীকালে। বেদান্তকে বলা হয় বেদের শেষ ভাগ, এন্ড অফ বেদাস। বেদান্তর মধ্যে ভেদাঙ্গ আছে, ভেদাঙ্গ, ভেদাঙ্গ। ভেদাঙ্গকে বলা হয় লিম্ব অফ ভেদাস। লিম্ব মানে উচ্চ, লিম্ব, লিম্বস অফ ভেদাস। ছটা বেদাঙ্গ আছে আমাদের, 6 বেদাঙ্গ। ছটা বেদাঙ্গ কি কি? শিক্ষা, শিক্ষা, ছন্দ, 3 নম্বরে ব্যাকরণ, ব্যাকরণ, 4 নম্বরে নিরুক্ত, নিরুক্ত, 5 নম্বরে জ্যোতিষ, জ্যোতিষ, আর 6 নম্বরে কল্প, KALPA। শিক্ষা মানে কি? ফোনেটিক্স। বর্তমানে শিক্ষাটাকে কি বিদ্যা সেইটা ফোনেটিক্স, ফোনেটিক্স। ছন্দকে বলা হয় ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স। ব্যাকরণ মানে গ্রামার, আমরা জানি গ্রামার। নিরুক্ত, নিরুক্ত মানে এটিমোলজি, এটিমোলজি, এটিমোলজি। জ্যোতিষ মানে অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোনমি। আর কল্প মানে হয়ে গেল রিচুয়ালিস্টিক সায়েন্স, রিচুয়ালিস্টিক সায়েন্স, রিচুয়ালিস্টিক সায়েন্স। ফোনেটিক্স মানে ধ্বনি তত্ত্ব, বাংলায় যদি বলি ধ্বনি তত্ত্ব। এটিমোলজি মানে শব্দ তত্ত্ব, মেন মেন যেগুলো শব্দ তত্ত্ব। আর বাকিগুলো তো আমরা অ্যাস্ট্রোনমি মানে বুঝতে পারছি, খগোলীয় বিদ্যা, বিশ্ব ব্রহ্মাণ্ড বিদ্যা। গ্রামার মানে গ্রামার, ম্যাট্রিক্স মানে আমরা তো জানি ম্যাথ থেকে এসছে। 6টা বেদাঙ্গ। তারপরে চলে আসছে পুরাণ। বেদাঙ্গ সম্বন্ধে একটু জেনে নিলাম, তারপরে আসছে পুরাণ। পুরাণটা অনেক পরে অ্যাকচুয়ালি এসছে। পুরাণ আমাদের মোট আছে 18টি, 18টি। পুরাণ অ্যাকচুয়ালি রচিত হয়েছে 4th থেকে 6th সেঞ্চুরি, 4th থেকে 6th সেঞ্চুরি খ্রিস্টাব্দ। কিন্তু এটা মানে বেদ, বেদ বেদান্ত যেগুলো আছে তার অনেক পরে রচিত হয়েছে পুরাণ। আমাদের পুরাণ থেকে মূলত 4টি যুগ যেটা আছে, আমরা 4 যুগ আমরা জানি, সত্য, ত্রেতা, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, যে আমার 4টা যুগ, দ্বাপর, কলি। 4টা যুগের 5টা করে সময়কালকে নির্দেশ করে। প্রত্যেকটা যুগে 4টা যুগ যে আছে, 4টা যুগকে আবার 5টা করে সময়কালে
ভাগ করা হয়েছে প্রত্যেকটা যজ্ঞে। 5টা সময়কাল কি কি? সবার ক্ষেত্রে সেম। স্বর্গ, SARGA। 2 নম্বরে মহাস্বর্গ, মহাস্বর্গ। তারপরে 3 নম্বরে আছে মনভন্তরস, মনভন্তরস, মনভান্তরস। এটা মহাস্বর্গ নয়, প্রতিস্বর্গ। এটা প্রতিস্বর্গ, প্রতিস্বর্গ, মনভন্তরস। 4 নম্বরে বংশ, বংশ বা বংশ আমরা যেটা বলি বংশ, বংশ। 5 নম্বরে আছে বংশানুচরিতা, বংশানুচরিতা, বংশচরিত যেটা বংশানুচরিতা। প্রত্যেকটা যজ্ঞে 5টা সময়কালে ভাগ করা যায়। সময়কাল এটা স্বর্গ, স্বর্গতে আমরা জানতে পাই ব্রহ্মাণ্ডের সৃষ্টি সম্পর্কিত, ব্রহ্মাণ্ডের সৃষ্টি সম্পর্কিত। অত ইম্পর্টেন্ট নয়, জাস্ট এটা জেনে রাখার জন্য। আর বাকি প্রতিসর্গ সেইটা আছে, প্রতিসর্গ রিক্রিয়েশন বলে আছে, রিক্রিয়েশন বলে ইম্পর্টেন্ট নয়, এটাও ইম্পর্টেন্ট নয়। বংশ কি আছে? বংশ মানে বুঝতেই পারছি আমরা, বংশ মানে বংশ। 4 বংশ আছে, গড অ্যান্ড গডস অ্যান্ড ঋষিমুনি, ভগবান এবং ঋষিমুনির বংশ তালিকা। ঋষিমুনি বংশচরিতের মধ্যে যেটা, বংশচরিতের মধ্যে আছে রাজ পরিবারের বংশ পরিচয়। রাজ পরিবারের মানে রয়্যাল ফ্যামিলির, রয়্যাল ফ্যামিলির বংশ পরিচয়। রয়্যাল ফ্যামিলি বলতে 2 ভাগে সেই সময় ভাগ করা হয়েছিল। একটা সূর্যবংশী, সূর্যবংশী আর চন্দ্রবংশী। এইটার এই পুরাণের মধ্যে এইসব জিনিসগুলো বর্ণিত হয়েছে পরবর্তীকালে। আর এটা হয়ে গেল। আর 18টা পুরাণের মধ্যে 2-4টা ইম্পর্টেন্ট পুরাণ হচ্ছে, আমি লিখে দিচ্ছি। বিষ্ণু পুরাণ, বিষ্ণু পুরাণ, নারদ পুরাণ, মৎস্য পুরাণ, মৎস্য পুরাণ ইত্যাদি। ইম্পর্টেন্ট যদিও নয় এগুলো। এইবারে আমরা যদি দেখি যে ঋক বৈদিক যুগে বা পরবর্তী বৈদিক যুগে তাদের সমাজের পরিকাঠামোটা কেমন ছিল, শাসনতান্ত্রিক ছিল না কি ধরনের ছিল, না রাজা রানী ছিল, না একটা একটা ট্রাইব বা উপজাতি দ্বারা এটা শাসিত ছিল। ঋক বৈদিক যুগে আমরা দেখি, মানে আর্লি ভেদিকের যদি আমরা বলি, ঋক বৈদিক যুগে সংস্থা 2টা ছিল, অর্গানাইজেশন 2টা ছিল, একটা সভা একটা সমিতি, সভা ও সমিতি। সভার মধ্যে কে ছিল আর সমিতির মধ্যে কে ছিল? উপজাতি মানে সেই সময় যারা রাজা ছিল, রাজা মূলত ট্রাইব, হ্যাঁ অনেকগুলো শক্তিশালী ট্রাইব সেই সময় ছিল। ট্রাইব থেকে সরাসরি কিং বা রাজা হতো, তারা তারা শাসন করতো। তাহলে
সবার মধ্যে কে ছিল? উপজাতি, উপজাতি দ্বারা উপজাতি দ্বারা নির্বাচিত সদস্য। উপজাতি দ্বারা নির্বাচিত সদস্য বা মেম্বার, যেমন আমাদের তোমার একটা পঞ্চায়েতের মেম্বার যেমন প্রত্যেকটা গ্রাম থেকে একজন করে, বা একটা পাড়া থেকে একটা আলাদা একটা মেম্বার, সেই ধরনের উপজাতি দ্বারা নির্বাচিত সদস্য ছিল। আর সমিতি ছিল সর্বসাধারণের সর্বসাধারণের সাধারণের পরিষদ। সর্বসাধারণের মধ্যে রাজাও ছিল, সদস্য ছিল, ও সমস্ত সাধারণ মানুষ এর মধ্যে ছিল। মানে সাধারণ মানুষ সমিতির মধ্যে অংশগ্রহণ করতে পারত, সাধারণ মানুষও ছিল এর মধ্যে, কিন্তু সভার মধ্যে সাধারণ মানুষ অংশগ্রহণ করতে পারতো না। সেই জন্যে আর্লি ভেদিক এজে সমিতির পাওয়ার সবার থেকে বেশি ছিল, সমিতির পাওয়ার সবার থেকে বেশি ছিল। কিন্তু তারপর ধীরে ধীরে সাম্রাজ্যবাদের ধীরে ধীরে বিস্তার হয়, তাদের যে উপজাতি, তাদের যে আয়তন বৃদ্ধি করে, ধীরে ধীরে কি হলো, লেটার ভেদিকে যে লেটার ভেদিকে যে আমরা দেখতে পাচ্ছি যে সভার ক্ষমতা সমিতির থেকে বেশি হয়ে যায়, সভার ক্ষমতা সমিতির থেকে বেশি হয়ে যায়। রাজার ক্ষমতা ধীরে ধীরে বাড়তে শুরু করে। ভেদিক এজের পরবর্তীকালে যখন আমরা হিস্ট্রি পড়বো তখন সাম্রাজ্যবাদের বিস্তার নিয়ে আলোচনা হবে। সাম্রাজ্যবাদের বিস্তার মানে হর্ষঙ্ক বংশ ঢুকে যাচ্ছে, আর তার আগেটাতে ওই বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম সম্বন্ধে সেই সময়টাই আসছে। এইখান থেকে ধীরে ধীরে সাম্রাজ্যবাদের বিস্তার হতে হতে সবার ক্ষমতা বাড়ছে, মানে রাজার ক্ষমতা বাড়ছে, সাম্রাজ্যবাদ ধীরে ধীরে এইখান থেকে তৈরি হয়েছিল। এইবারে কিছুগুলো দেবতার নাম আমরা বৈদিক যুগে, টোটাল বৈদিক যুগে আমরা পাই। আর্লি ঋগ্বেদে সর্বোচ্চ দেবতা ছিল ইন্দ্র, সর্বোচ্চ দেবতা ছিল ইন্দ্র, যাকে উদ্দেশ্য করে 250টা স্তোত্র রচিত হয়েছে, 250টা হিমস। ইন্দ্রকে বলা হতো দুর্গ পুরন্দর, ইন্দ্রকে বলা হতো সেই সময় পুরন্দর। পুরন্দরের মানে হয়েছে দুর্গ ধ্বংসকারী, দুর্গ ধ্বংসকারী, সর্বোচ্চ দেবতা ছিল, গ্রেটেস্ট গড। সেকেন্ড নম্বরে ছিল অগ্নি। অগ্নির নামে 200টা হিমস আছে, 200 হিমস, অত ইম্পর্টেন্ট নয়। এইবারে ভগবান গড এবং গড, ইংরেজি যদি বলি ইন্টারমিডিয়েটারি অফ ইন্টারমিডিয়েটারি অফ মিডিয়েটারি অফ গড, বা বিটুইন গড অ্যান্ড ম্যান, মানুষ এবং ভগবানের মধ্যে সমন্বয়কারী দেবতা হচ্ছে সেই সময় ছিল অগ্নি। আরো অনেকগুলো দেবতা আছে, যেমন বরুণ, বরুণ 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 মানে কি?
বরুণ সেই সময় বিখ্যাত দেবতা ছিল। ব্রহ্মাণ্ডের সৃষ্টি, ধ্বংস, সেইগুলো লুক আফটার করতো বরুণ। ব্রহ্মাণ্ডের সৃষ্টি, ব্রহ্মাণ্ডের সৃষ্টি, ধ্বংস, ধ্বংসকে দেখাশোনা করতো, লুক আফটার। তারপরে যম, যম মানে আমরা জানি, যম গড অফ ডেথ, গড অফ ডেথ। তারপর আরেকটা কম্পিউটারের জন্য বিশেষ করে কুষাণ বলে একজন ছিল, কুষাণ। কুষাণ হলো গড অফ জঙ্গল, গড অফ ক্যাটেল। এই জঙ্গলটা আছে না, ক্যাটেলটা বেশি আছে, গড অফ ক্যাটেল, গড অফ ক্যাটেল। কারণ বৈদিক সভ্যতায় যতগুলো যুদ্ধ হয়েছে, বিশেষ করে যুদ্ধ হয়েছে গরুর জন্য, গবাদি পশুর জন্য। সেই জন্য সেই সময় এই দেবতার মান সম্মান অনেক বেশি ছিল। আমাদের বর্তমানে যেমন যার কাছে যত বেশি টাকা আর তত বেশি সম্মান, সেই সেই সময় ছিল যার কাছে যত বেশি গরু তত বেশি তার সম্মান। তারপরে সাবিত্রী বলে একটা আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাবিত্রী, সাবিত্রী দেবী। সাবিত্রীটা হলো গায়ত্রী মন্ত্র, গায়ত্রী মন্ত্র আমরা যেটা জপ করি, গায়ত্রী মন্ত্র যেটা, গায়ত্রী মন্ত্র আমরা সাবিত্রী দেবীর উদ্দেশ্যে আমরা অ্যাকচুয়ালি জপ করি। গায়ত্রী মন্ত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর গায়ত্রী মন্ত্রটা কোথার থেকে নেওয়া হয়েছে এটা পড়ে, কোথায় আছে, ঋগ্বেদের, ঋগ্বেদের, এটা লিখে নাও, 3rd মন্ডল, 3য় মন্ডলে, ঋগ্বেদের 3য় মন্ডলে গায়ত্রী মন্ত্র বর্ণিত আছে। সাবিত্রী দেবীর উদ্দেশ্যে গায়ত্রী মন্ত্র করা হয়। তারপর অদিতি, অদিতি বলে একটা দেবতা আছে, অমরত্বের দেবী, অমরত্বের দেবী, অমরত্বের দেবী। অমরত্ব মানে হচ্ছে ইটারনিটি, গডেস অফ, মহিলা যেহেতু, গডেস অফ ইটারনিটি, গডেস অফ ইটারনিটি, অদিতি। ইটারনিটি শুধু নয়, অসুস্থতা, অসুস্থতা, ডিজিজ, অশুভ, ডেভিলস, তার রক্ষাকর্তা, প্রোটেক্টর হিসাবে অদিতি দেবী ছিলেন, এদের প্রোটেক্টর হিসাবে, প্রোটেক্টর হিসাবে ছিলেন। পরবর্তী বৈদিক যুগে আমরা এই যে ভগবানগুলো ছিলেন সেইগুলো তো ছিলেন, কিন্তু পরবর্তী বৈদিক যুগে লেটার ভেদিক এজে ইন্দ্র এবং অগ্নি, ইন্দ্র এবং অগ্নি, তার যে পপুলারিটি সেটা হারায়, লস দেয়ার পপুলারিটি। তার জায়গায় কিছু নতুন নতুন ভগবান আছেন, যেমন বিশেষ করে প্রজাপতি, প্রজাপতি, প্রজাপতি মানে হলে ক্রিয়েটার, বাকি দেবতা ছিলেনই ক্রিয়েটার। মোটামুটি বৈদিক সভ্যতা সম্পর্কে আজকে আলোচনা করলাম। আর তোমরা যখনই ক্লাসে আসবে
অবশ্যই খাতা কলম নিয়ে বসবে, আমি যেমন যেমন বলবো সেগুলো নোট করে নেবে। আর আর যেগুলো এক্সামে আসে বিশেষ করে সেগুলো আমি আলোচনা করি। আর পরবর্তী ক্লাস সাম্রাজ্যবাদের যুগ, আর তার সাথে খ্রিস্ট ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম সম্বন্ধে পরবর্তী ক্লাসে আলোচনা করব। সবাই ভালো থাকবে। স্টপ করছি।